আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নটিউব। আমি তোমাদের টিচার ওমর। আজকের ভিডিওতে আমরা সলভ করব ফিজিক্স ফার্স্ট পেপার দশম অধ্যায় এর এমসিকিউ টাইপ 2 এর প্রবলেমগুলো। টাইপ 2 আমরা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ যেগুলো আছে, আদর্শ গ্যাস সমীকরণ রিলেটেড যে এমসিকিউ গুলো আছে এইগুলো সলভ করব। আদর্শ গ্যাস সমীকরণ বা তার থেকে যে এমসিকিউ গুলো হইতে পারে এইগুলো আমরা সলভ করব টাইপ 2 তে। ওকে, সো আমাদের প্রথম প্রশ্নে আসছে স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান কত? আর এর মান হচ্ছে আর এর এসআই এককে আর এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন। লিটার বায়ুচাপ এককে আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর সিজিএস এককে, যেটা আমরা সচরাচর জানি না কিন্তু আসলেও আসতে পারে, সেটা হচ্ছে 8.316। আমরা অনেকেই জানি না, সো এটা একটু ভালো করে খেয়াল রাখো। 8.316 ইন্টু 10⁻⁷, শুধু ভ্যালুটা মনে রাখলেই হবে না, এককটা কি? আর্গ পার মোল পার কেলভিন। ওকে, সো এইখানে আমার কোনটা মিলতেছে? 8.31 কিলোজুল, 8.31 পার জুল, 8.31 জুল পার কেলভিন পার মোল। হ্যাঁ, উত্তরটা কিন্তু এই ক। ওকে, সো এটার সাথে ইউনিটটা মিলছে। সো এখানে কিন্তু অলমোস্ট সব জায়গায় সেম, কিন্তু এককটা জুল পার মোল পার কেলভিন, এই যে জুল পার মোল পার কেলভিন। ওকে, সো অপশন হচ্ছে ক। পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন। এই দুটোটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তো এখানে -273 কেলভিন বলছে না, এটা না। 0 ডিগ্রি সেলসিয়াস বলছে, এইটাও না। +273 কেলভিনও না, -273 ডিগ্রি সেলসিয়াস। আমরা চলে যাই পরের প্রশ্নে। আদর্শ গ্যাসের জন্য কোন সমীকরণটি সঠিক? এখানে কতগুলো ইকুয়েশন দিছে, যে পিবি ভার্সেস টি এর। আমরা আদর্শ গ্যাসের জন্য জানি যে পিবি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। সো এখানে পিবি কে নেওয়া হয়েছে ওয়াই অক্ষ বরাবর। দেখো, ওয়াই অক্ষে পিবি গুলাকে নেওয়া হয়েছে ওয়াই অক্ষে। সো পিবি এখানে ওয়াই কে বোঝাচ্ছে, আমরা সচরাচর যাকে ওয়াই বুঝি। আর টি হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর নিচে, টি হচ্ছে এক্স, এন আর আর হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট হিসেবে রাখা হয়েছে। এটাকে যদি আমি এম ধরি, এই দুইটা কনস্ট্যান্টের গুণফলকে, তাহলে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ এখানে শুধু অপশন 4 এ আছে। তাহলে উত্তর হচ্ছে অপশন 4, পিবি ভার্সেস টি হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা। ওকে, নেক্সটে আমাদের বলা হয়েছে স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক? যখন তাপমাত্রা স্থির, আমরা জানি হচ্ছে রো P1/ρ1 সমান P2/ρ2। পি এর সাথে রো এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, পি এর সাথে রো এর সম্পর্ক হচ্ছে কি? সমানুপাতিক। ওকে, তাহলে এইখানে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি mx। তো পি কে এখানে নেওয়া হয়েছে ওয়াই বরাবর, সরি, পি ইকুয়াল টু হচ্ছে এম রো। ধরো এই এমটা হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক, তাহলে ওয়াই ইকুয়াল টু এম, আর রো কে আমরা নিতেছি এক্স অক্ষ বরাবর, তাহলে রো দিয়া এক্স বোঝায় ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে হচ্ছে এই গ নং অপশন, অপশন সি। অপশন সি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে সঠিক, পি আর রো এর ভিতরে সঠিক লেখচিত্র, পি এবং রো এর ভিতরে অঙ্কিত সঠিক লেখচিত্র। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার বায়ুতে তাপ দেওয়া হলো যে পর্যন্ত তার আয়তন ও চাপ দ্বিগুণ না হয়। যে পর্যন্ত তার আয়তন ও চাপ দ্বিগুণ না হয়, চূড়ান্ত তাপমাত্রা কত? তো আমরা চাপ, আয়তন আর তাপমাত্রার ফর্মুলা জানি যে P1V1/T1 সমান হচ্ছে P2V2/T2। সো আমার এখানে দেখো, এখানে T1 এর মান কত? 10 ডিগ্রি সেলসিয়াস, মানে 283 কেলভিন। P1V1 আর P2V2 কিন্তু দুটোটাই ডাবল করা হয়েছে, যে পর্যন্ত তার চাপ ও আয়তন দ্বিগুণ না হয়। তাহলে P2 মানে 2P1 আর V2 মানে 2V1। P1V1 P1V1 কাটা 1/283 সমান হচ্ছে কত? 4/T2। তো এখন এই 4 এর সাথে যদি 283 গুণ হয়, তাহলে T2 ইকুয়াল হবে 4 × 283। সো এই জিনিসটাকে গুণ করলে আমরা পাবো 3 4 12, 2 হাতে আছে 1, 4 32, 33 এর 3 হাতে আছে 3, 4 দুগুণে 8, 11, 1132 কেলভিন। উত্তরটা হচ্ছে 1132 কেলভিন। সো এটা আমাকে কেলভিন এককে কিন্তু এই অপশনটা নাই। অনেকে তোমরা ভুল করবে যে 1132 দেখে এটা দিয়া দিবা, কিন্তু এটা সেলসিয়াস আছে, আমার উত্তরটা আসছে কিন্তু কেলভিন, এটা বড় হাতের টি, পরম তাপমাত্রা। সো এটাকে যদি আমি সেলসিয়াসে নেই, তাহলে 1132 - 273, 3 আছে 12 হবে 9 হলে
7 8 8 আছে 13 হবে 5 হলে, আর 1 3 3 আছে 11 হবে 8 হলে, তাহলে উত্তরটা হচ্ছে 859 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসে যদি আমরা নেই 859 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। একটি বাক্সে n মোল গ্যাস আছে, n মোল, যদি গ্যাসের মোল সংখ্যা 2n করা হয় তাহলে চাপ কিভাবে প্রভাবিত হবে? চাপ কিভাবে প্রভাবিত হবে? আমি হচ্ছে মোল সংখ্যা দ্বিগুণ করছি। যদি আয়তন বৃদ্ধি হইতে না দেয়, আয়তন বৃদ্ধি, আয়তন স্থির রাখে, আয়তনকে স্থির রাখে, তাহলে চাপ কিন্তু বৃদ্ধি পাবে, চাপ দ্বিগুণ হবে, চাপ দ্বিগুণ হবে। অন্যান্য কন্ডিশনকে যদি আমরা পরিবর্তন না করি, চাপ দ্বিগুণ হয়ে যাবে। মোল সংখ্যা দ্বিগুণ হলে, হ্যাঁ, কারণ হচ্ছে মোল সংখ্যা দ্বিগুণ হলে আয়তন দ্বিগুণ হওয়ার কথা, কিন্তু আয়তন নিয়ে এখানে কিছু বলে নাই। যদি আমরা আয়তনকে যদি চেঞ্জ হইতে না দেয়, আয়তনকে কনস্ট্যান্ট রাখি, অন্যান্য পরিবর্তনের কথা যেহেতু বলা হয় নাই, তাহলে চাপ কি হবে? দ্বিগুণ হবে। চাপের সাথে মোল সংখ্যা সমানুপাতিক সম্পর্ক, মোল সংখ্যা দ্বিগুণ হয়েছে, চাপ তাহলে দ্বিগুণ হবে। একটি 300 মিটার স্কয়ার আয়তনের কক্ষের বাতাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এয়ার কুলার ব্যবহারের জন্য বাতাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হইল। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপমাত্রা কমায় 17 ডিগ্রি সেলসিয়াস হইল। ওকে, যদি বায়ুচাপ সমান থাকে, চাপের কোনো পরিবর্তন হবে না, তবে শতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে আসবে অথবা বাহির হয়ে যাবে? ওকে, তো এখানে আমার তাপমাত্রা কমানো হইছে, তাপমাত্রা কমানো হইলে চাপের কোনো পরিবর্তন হয় না, আয়তন হ্রাস পাবে, আয়তন হ্রাস পাবে। সো এখানে আয়তন হ্রাস পাওয়ার কথা, ওই চাপ। তো এখানে যেহেতু চাপের পরিবর্তন হয় নাই, তার মানে বাহির থেকে ওই যতটুকু আয়তন হ্রাস পাইছে ওই পরিমাণ বায়ু বাহির থেকে ভিতরে আসছে, ভিতরে আইসা ওই স্থানে কি করছে, যে মানে জায়গা দখল করছে। সো কতটুকু আসছে সেটা আমরা একটু খেয়াল করি। তো এখানে আমার প্রাথমিক তাপমাত্রা T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 যোগ 273 মানে 300 কেলভিন, আর T2 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 17 যোগ 273 মানে 290 কেলভিন। ওকে, তো V এর সাথে T এর সম্পর্ক হচ্ছে V1/T1 সমান হচ্ছে V2/T2, V1/T1, এই T2 এই পাশে নিচে ছিল, এই পাশে এসে উপরে, ইনটু T2 সমান হচ্ছে V2। তাহলে আমরা যদি মান বসাই, V2 ইকুয়াল কি দাঁড়াচ্ছে? V1/T1, T1 এর মান হচ্ছে কত? 300, তাহলে 300 ইনটু হচ্ছে 290, 0 0 কাটা, তাহলে 29 V1/30। সো এটা হচ্ছে V2 এর ভ্যালু, V2 হচ্ছে 29 V1/30। ওকে, তো এখন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। তাহলে এই হচ্ছে আয়তন, আমার আয়তন কিন্তু হ্রাস পাইছে, আয়তন হ্রাস পাইছে। আয়তন কতটুকু হ্রাস পাইছে সেটা যদি আমরা বের করি, ঠিক আছে, আয়তনের পরিবর্তন কত? আয়তনের পরিবর্তন হচ্ছে V1 মাইনাস 29 V1/30। সো এটা আমরা পাবো হচ্ছে V1/30। ওকে, এই পরিমাণ আয়তনও হ্রাস পাইছে, তাহলে এই পরিমাণ বাতাস ভিতরে প্রবেশ করবে। এটা যদি শতকরা হিসাব করতাম তাহলে হচ্ছে আমরা আদি আয়তন দিয়ে ভাগ করতাম ইনটু 100 করতাম। সো এটা করলে আমি V1 কাটা যাবে, এখানে 0 0 কাটা, থাকবে হচ্ছে 10/3। 10/3 হচ্ছে 3.33%, অর্থাৎ শতকরা 3.33% আয়তন হ্রাস পাইছে। তাহলে এই পরিমাণ বাতাস বাহির থেকে ভিতরে আসবে। PV/T হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকের মান গ্যাসের কোনটির উপর নির্ভর করে? ওকে, এইখানে হচ্ছে PVT সবগুলাই হচ্ছে পরিবর্তনশীল, সো এটা ডিপেন্ড করে শুধুমাত্র ভরের উপর, হ্যাঁ, ভরের উপর। ওকে, এখানে একটাই কন্ডিশন থাকে যে ভরের কোনো স্থির ভর কোনো পরিবর্তন করা যাবে না। 3/2 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ PV হচ্ছে nRT, n হচ্ছে মোল সংখ্যা, এখানে মোল সংখ্যা আমাকে বলছে 3/2, তাই বলে 3/2 RT। ওকে, 2 যদি এই পাশে আসতো তাহলে 2 এই পাশে এসে 2pb সমান 3RT, তাহলে 2pb সমান 3RT, উত্তরটা হচ্ছে 2pb সমান হচ্ছে 3RT। পরের প্রশ্নে যাই। অক্সিজেন গ্যাসের এতটি পরমাণুর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কত? আমরা জানি pb ইকুয়াল হচ্ছে nRT, nRT। তো এইখানে n এর মান বের করা যায়, মোল সংখ্যা বের করার অনেক ওয়ে আছে। ভর বাই আণবিক ভর অথবা কণার সংখ্যা যদি দেওয়া থাকে, যেমন এখানে কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা দেওয়া আছে 3.01 × 10⁻23, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে 6.02 × 10⁻23 দ্বারা। ওকে, তাহলে এইটা দিয়ে এই যে এই 10⁻23 10⁻23 কাটা 3.01 দিয়ে 6.02 কাটলে কি হয় 2, এই 2 এই পাশে আসলে পিবির সাথে গুণ হইলে 2pb, এই ব্যাপারটা হবে 2pb সমান RT, 2pb সমান হচ্ছে RT। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। স্থির তাপমাত্রায় কত চাপে একটি গ্যাসের আয়তন এর স্বাভাবিক চাপে আয়তনের 4 গুণ হবে? আমাকে বলছে আয়তন 4 গুণ হবে, তাপমাত্রা স্থির, তাপমাত্রা নিয়ে আমরা কোনো কথাই বলবো না, প্রয়োজন নাই। আমাদের তাপমাত্রা স্থির, আয়তনকে আমি 4 গুণ করতে চাই, তাহলে চাপ কত হবে? চাপ কত হবে?
স্বাভাবিক চাপের তুলনায় চাপ কত হবে, মানে স্বাভাবিক চাপ, হ্যাঁ স্বাভাবিক চাপে যে আয়তন ছিল তার তুলনায় আয়তনকে আমি 4 গুণ বাড়াইতে চাই। চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আয়তন যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে চাপ 4 গুণ কমবে। আয়তন যদি 4 গুণ বেশি হয়, আয়তন যদি 4 গুণ হয়, ঠিক আছে, বৃদ্ধি পেয়ে 4 গুণ হয়, তাহলে চাপ হ্রাস পেয়ে 4 গুণ হবে। আদি চাপের 4 গুণ, 4 ভাগের 1 ভাগ হবে, হ্যাঁ 4 ভাগের 1 ভাগ, চাপ হবে 4 ভাগের 1 ভাগ। আয়তন 4 গুণ বৃদ্ধি পাইলে চাপ হবে 4 ভাগের 1 ভাগ, কারণ চাপ আর আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো আমরা জানি স্বাভাবিক চাপ হচ্ছে 101,325, হ্যাঁ 101,325 প্যাসকেল। বা এটা তো এখন যদি আমি এটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে এটা 25, বা এটাকে এভাবে লিখতে পারি 101,325। সো এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, কেন 4 দিয়ে ভাগ করতেছি বুঝতে পারছো? আয়তন আমার 4 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে চাপ 4 গুণ হ্রাস করতে হবে, মানে 4 ভাগের 1 ভাগ করতে হবে। সো এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি, উত্তরটা হবে এরকম যে 25.32 ইনটু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার স্কয়ার। সো তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো যে এটা 25.32 ইনটু 10 টু দি পাওয়ার 3 আসবে। ওকে, পরের প্রশ্ন, 0.64 মিটার পারদ স্তম্ভ চাপে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন এত। ওকে, আমার কাছে বলছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় গ্যাসের আয়তন কত। আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, সো আমি এখান থেকে P2 কে এই পাশে নিয়ে আসলে P2 আসবে নিচে, P2 কে নিয়ে আসলাম, T2 কে নিয়ে আসলে T2 আসবে উপরে, T2 কে উপরে নিয়ে আসলাম, তাইলে কিন্তু আমরা আয়তন পাচ্ছি যে আয়তন V2 সমান T2 P1 V1 বাই P2 T2। সো এখানে আমার P1 কত দেওয়া আছে 0.64, তাপমাত্রা T1 কত দেওয়া আছে 39 যোগ 273, এটা হচ্ছে আমার T1। ওকে, আর আমার কাছে চাপ কত দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে, এটা হচ্ছে আমার V1। ওকে, আমার প্রমাণ চাপ ও তাপমাত্রা গ্যাসের আয়তন জানতে চাইছে। প্রমাণ চাপ P2, P2 কত, এটা হচ্ছে মিটার পারদ স্তম্ভে ছিল, তাহলে আমরা এই এককটাকেও মিটার পারদ স্তম্ভে নিব। বুঝতে পারছো? মনে রাখবা যখন সবকিছু ডাবল ডাবল থাকবে, যে P দুইটা V দুইটা কোনো ফর্মুলায়, তখন আমরা একক যে কোনো একটা নিলেই হবে, বাট সেম রাখতে হবে। তাপমাত্রাকে শুধু কেলভিনে রাখতে হবে, পি আর ভি এর একক যে কোনো একটা নিলেই হবে, কিন্তু একক দুইটা সেম রাখতে হবে। যেমন এখানে প্রথম ক্ষেত্রে চাপের একক ছিল মিটার এইচজি, মিটার পারদ স্তম্ভ, তাহলে এখানে প্রমাণ চাপকেও মিটার নিতে হবে। প্রমাণ চাপ আমরা জানি মিটার এইচজি তে হচ্ছে 0.76 মিটার এইচজি। ওকে, 0.76 মিটার এইচজি। প্রমাণ তাপমাত্রা কত, T2, T2 হচ্ছে 273 কেলভিন। আমাদের বের করতে হবে V2 ইকুয়াল টু হোয়াট। সো এই যে সিম্পল একটা ইকুয়েশন আসছে, এখানে যদি আমরা মানগুলা বসাই দেই তাহলেই কিন্তু আমরা V2 কে পেয়ে যাব। সো আমরা ক্যালকুলেশন করলে এখানে V2 আয়তন পাবো হচ্ছে 4.2 ইনটু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। এই জিনিসটা এই সূত্রে জাস্ট এই ভ্যালুগুলো বসাই দিলে ক্যালকুলেটরের সাহায্যে আমরা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 4.2 ইনটু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। আমরা চলে যাব পরের প্রশ্নে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 150 কিলো প্যাসকেল চাপে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। 150 কিলো প্যাসকেল চাপে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, সেটা আমার কাছে জানতে চাইছে। আমরা জানি কি পিভি ইকুয়াল হচ্ছে এন আর টি, আর ভি ইকুয়াল, আচ্ছা আমরা এন মানে কি জানি, ছোট এম বাই বড় এম, আর ইনটু আর টি, আর এই পাশের পি কে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে পি এখানে উপরে ছিল, এই পাশে এসে নিচে। সো এখন আমরা সিম্পলি এখানে মানগুলা বসাই দিব। ছোট হাতের এম হচ্ছে ভর, এখানে বলছে 10 গ্রাম। বড় হাতের এম আণবিক ভর, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। আর এর মান এসআই এককে নিলাম 8.316। তাপমাত্রা বড় হাতের টি 30 ডিগ্রি সেলসিয়াস, এই যে বলছে 30 যোগ 273, তাহলে 303 কেলভিন। চাপ পি, পি হচ্ছে 150 কিলো প্যাসকেল বলছে, তাহলে 150 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল। সো এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি এখন ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে উত্তরটা আসবে হচ্ছে 84 লিটার। হ্যাঁ, এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 84 লিটার। উত্তর হচ্ছে 84 লিটার না, এটা আসবে 84 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। যেহেতু এসআই এককে আসছে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব মানে হচ্ছে লিটার, তাহলে 84 লিটার। উত্তরটা হবে 84 লিটার। ওকে, উত্তর হচ্ছে খ 84 লিটার। স্থির তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ারিক চাপে কোন নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 লিটার হয়, ওই গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.5 atm করা হলে আয়তন কত হবে। এখানে তাপমাত্রা স্থির, পি আর ভি এর সম্পর্ক হচ্ছে P1 V1 সমান হচ্ছে P2 V2,
আমার কাছে শেষ আয়তন জানতে চাইছে, তাহলে এই পি কে আমি এই পাশে নিয়ে আসি, পি এসে হবে ভাগ ভি2 সমান পি1 ভি1 বাই পি2, মানগুলো বসাই দেই। পি1 এর মান কত 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, ভি1 হচ্ছে 3.15, পি2 হচ্ছে 2.5 অ্যাটমসফিয়ারিক প্রেসার, ভাগ হচ্ছে 2.5, এটাই হচ্ছে আমার ভি2। সো যদি এটা ক্যালকুলেশন করি আমরা পাবো 1.26 লিটার। উত্তরটা হবে খ 1.26 লিটার। আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ কি বয়েল ও চার্লসের সমন্বিত রূপ? হ্যাঁ, এটা সত্য। এর একটি বিশেষ রূপ হলো পিবি ইকুয়াল টু এনআরটি, যখন হচ্ছে 1 মোল এন এর মান 1 হয় তখন পিবি ইকুয়াল টু আরটি হয়। এর ক্ষেত্রে গ্যাসের চাপ, তাপমাত্রা, আয়তনের যে কোনো একটিকে স্থির বিবেচনা করতে হবে না। এখানে গ্যাসের চাপ, তাপমাত্রা, আয়তন সবগুলাই পরিবর্তনশীল, কাউকে স্থির রাখতে হয় না। তো উত্তর হচ্ছে 1 ও 2, 1 ও 2 আছে ক নঙে। ক আদর্শ গ্যাসসমূহ যে সূত্র মেনে চলে তা হলো আদর্শ সূত্র, বয়েলের সূত্র মানে, চার্লসের সূত্র মানে, চাপের সূত্র মানে, সব সূত্রই মানে। তাহলে হচ্ছে উত্তর হচ্ছে গহ 1 2 3। ওকে, এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন 3 গুণ করা হয়েছে। তার আয়তন 3 গুণ করা হয়েছে স্থির চাপে, তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। উদ্দীপক অনুসারে লেখচিত্রটি কি হবে? এখানে হচ্ছে চাপ হচ্ছে স্থির, চাপ স্থির, তাহলে এখানে লেখটা হবে হচ্ছে ভি আর টি এর, ভি ভার্সেস টি এর। ভি এর সাথে টি এর সম্পর্ক কি? সমানুপাতিক। এখানে ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আমরা জানি চাপ যখন স্থির থাকে ভি সমানুপাতিক টি আর ভি ইকুয়াল টু কেটি। এখানে ভি কে নেওয়া হয়েছে ওয়াই অক্ষ বরাবর, কে একটা কনস্ট্যান্ট, এটাকে বোঝার সুবিধার্থে আমি একটু এম ধরলাম, কে না ধরা, আর টি কে নেওয়া হয়েছে এক্স অক্ষ বরাবর। তাহলে এটা আমরা কি পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। তাহলে এখানে বি ভার্সেস টি এর যদি গ্রাফ আঁকি তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাবো। তাহলে সেটা হচ্ছে গ নং। ওকে, এখন তোমরা অনেকে বলতে পারতা ভাইয়া খ তো একই রকম, ঠিক না? খতেও তো কি আছে? খতেও তো আমার মূলবিন্দুগামী সরলরেখা আছে, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এই টিটা হচ্ছে বড় হাতের টি, বড় হাতের টি হচ্ছে পরম তাপমাত্রা বা কেলভিন এককে তাপমাত্রা বোঝায়। এখানে গতে হচ্ছে সি অপশন, অপশন সি তে টি এর একক কেলভিন আর খতে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। সো ডিগ্রি সেলসিয়াসটা কিন্তু হবে না। ওকে, এবার আমরা যদি পরের অংশটা খেয়াল করি, গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত হবে? আমার প্রাথমিক তাপমাত্রা T1 বলছে 303 কেলভিন, এই যে ডিগ্রি সেলসিয়াস আছে, 273 যোগ করলে এটা 303 কেলভিন হয়। আয়তনকে 3 গুণ করছে, V2 সমান হচ্ছে 3V1, T2 ইকুয়ালস টু হোয়াট? আমরা জানি V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2, V2 হচ্ছে 3V1 বাই T2। সো এটা কাটা, সো 3 এর সাথে যদি আমি T1 গুণ করি, T2 সমান হবে 3T1, 3 ইনটু T1, T1 এর মান 303, 303, তাহলে এটা হবে 909 কেলভিন। উত্তরটা হচ্ছে 909 কেলভিন। সো এটা অপশনে নাই, এটা হচ্ছে সেলসিয়াসে সবগুলো অপশন আছে। তাহলে সেলসিয়াসের জন্য আমরা 909 থেকে 273 কে বিয়োগ করে দেই, 909 মাইনাস 273, 3 আছে 9 হবে, 6 হলে 7 আছে, 10 হবে হচ্ছে 3 হলে, হাতে আছে 1 আর 2 3, 3 আছে 9 হবে 6 দেয় 636। উত্তরটা হচ্ছে 636 ডিগ্রি সেলসিয়াস, 636 ডিগ্রি সেলসিয়াস। আমরা চলে যাব পরের প্রশ্নে। ওকে, আমাদের 48 47 48 আরো একটা উদ্দীপক দিয়ে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে যে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে স্থির চাপে, চাপ স্থির রেখে উত্তপ্ত করে আয়তনকে দ্বিগুণ করা হয়েছে। আয়তন দ্বিগুণ করা হলো, গ্যাসের চূড়ান্ত তাপ কত, তাপমাত্রা কত হবে? গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? দুইটা প্রশ্ন করছে। ওকে, সো প্রথম প্রশ্ন, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? প্রাথমিক তাপমাত্রা T1 কত বলছে? 24 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 24 যোগ 273, তাহলে হচ্ছে 297 কেলভিন। ওকে, T2 আমরা বের করব। T2 ইকুয়াল টু কি হবে? আমরা জানি V1 বাই T1 সমান V2 বাই T2। আচ্ছা, আমরা একটু এটা আমরা বের করব। আর আমার V2 সমান কত? V2 হচ্ছে 3, আয়তন দ্বিগুণ করছে, তাহলে 2V1, 2V1, তাহলে V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2। সো V2 এর পরিবর্তে আমি লিখতে পারি 2V1, V1 V1 কাটা যাবে, তাহলে T2 সমান হবে 2T1, 2T1। ওকে, আচ্ছা, 2 ইনটু T1, T1 এর মান হচ্ছে 297, তাহলে 297 কে ডাবল করলে আমরা পাবো হচ্ছে 7 দুগুণে 14 4, হাতে আছে 1, 9 দুগুণে 18 আর একে 19 এর 9, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর একে 5, 594 কেলভিন। ওকে, উত্তরটা হচ্ছে 594 কেলভিন। এখন কেলভিন এককে তো নাই এখানে একটা অপশনও, তাহলে আমাদের এটাকে কি করতে হবে? সেলসিয়াসে নিয়ে যেতে হবে। তাহলে 594 আর মাইনাস 273 করি, তাহলে 1 2 3,
321, উত্তরটা হচ্ছে 321 ডিগ্রি সেলসিয়াস। গ, অপশন গ 300। তো আমাদের এখানে বলা হচ্ছে গ্যাসের তাপমাত্রা, পরের প্রশ্নে যে কত বৃদ্ধি পাবে। আমাদের গ্যাসের তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, চূড়ান্ত তাপমাত্রা হয়েছে 321 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 321 মাইনাস 24 যদি করি, 4 আছে 11 হবে হচ্ছে 7 হলে, হাতে আছে 1 আর 2 এ 3, 3 আছে 12 হবে হচ্ছে 9 হলে, সো 297। সো আমরা দেখতেছি তাপমাত্রার পার্থক্য এখানে হচ্ছে 24 থেকে যদি 321 যায়, তার মানে 297 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাইছে। আর কেলভিন এককেও 297, কারণ তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস আর কেলভিনে একই, ঠিক আছে। সো আমরা দেখি এই ভ্যালুটা আছে কিনা। 297 ডিগ্রি সেলসিয়াস না, 297 ডিগ্রি ফারেনহাইট আছে। সো এটা কেউ ভুল করে দিয়ে দিও না আবার। 297 ডিগ্রি সেলসিয়াস আছে, 297 কেলভিন কোনোটাই নাই, সরি 297 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন নাই, ফারেনহাইট আছে। সো উত্তর কিন্তু এইটা না। তার মানে আমাদের সেলসিয়াস বা কেলভিনে না, ফারেনহাইটে কনভার্ট করতে হবে। সো সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যকে যদি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে যাও, তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক হচ্ছে ডেল্টা সি বাই 5, মানে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু তাপমাত্রার পার্থক্য ফারেনহাইটে ডিভাইডেড বাই 9। সো 9 এই পাশে আসলে 9 ডেল্টা সি বাই 5 ইকুয়াল হচ্ছে ডেল্টা এফ। সো ডেল্টা এফ এর মান যদি বের করি 9 ইনটু ডেল্টা সি, এখানে ডেল্টা সি হচ্ছে 297 ভাগ 5 যদি আমরা করি, এটা হয় 534.6 ডিগ্রি ফারেনহাইট। তো উত্তরটা হচ্ছে 534.6 ডিগ্রি ফারেনহাইট। সো এর মধ্যে দিয়ে আমাদের টাইপ 2 এর যে ম্যাথগুলো আছে এগুলো শেষ হলো। আমরা পরবর্তী ভিডিওতে দশম অধ্যায়ের টাইপ 3 এর যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ দিয়ে দিব।